সবসময় বেঁচে থাকবেন। হয়তো বা তিনি মারা গেছেন, কিন্তু তিনি চিরদিন আমাদের কাছে অমর হয়ে রইবেন এবং আমরা তাকে অনুসরণ করি এবং আমরা এক একজন হাদি। আমি হাদি ভাইয়ের দুজন এলাকার ছোট ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি নাম? আমার নাম মোহাম্মদ জায়েদ। জাহেদ, আর তোমার নাম কি ভাইয়া? রাফি। আচ্ছা জাহেদ, হাদি ভাই তো তোমাদের এলাকারই বড় ভাই, জি অবশ্যই দেখেছো। জি দেখেছি। যখনই দেখা হতো তোমার সাথে কিরকম ব্যবহার করতো? আমাদের সাথে সবসময় স্নেহ বলভাবে দেখা মানে সাক্ষাৎ করতো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতো। সে যে একজন বড় মানুষ সেই হিসাবে আমাদের সাথে না, আমাদের সাথে আমাদের বন্ধুর মতো বন্ধুসুলভ আচরণ করতো। আমাদের সাথে দেখা হলে আমাদের বিভিন্ন জিনিস খাবার দাবার কিনে দিত, খেলাধুলার সাথে আমাদের সাথে মগ্ন থাকতো। আমাদের সাথে প্রায় তার খোলামেলা আলোচনা হতো, রাজনীতি বিষয়ে, খেলাধুলার বিষয়ে, এই বিষয়ে আলোচনা হতো। তো হঠাৎ তার সাথে এই দুর্ঘটনা আমাদের কারো কাম্য ছিল না। আমাদের উপর সত্যি একটা আঘাত লেগেছে। এই দুর্ঘটনার পর আমরা তার খুনের বিচার চাই। আচ্ছা, আরেকটা কথা বলবো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আমার মার্চেন্ট স্কুল, মার্চেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আমার রোল 2। আচ্ছা, আর ওকে একটু কথা বলো, মুখে ধরো, সমস্যা নেই। তোমার নাম? থাকো তুমি থাকো, সমস্যা নেই, প্রেমে থাকো। তোমার কি নাম? আমার নাম রাফি। তুমিও তো এলাকার ছোট ভাই। জি জি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 মার্চেন্ট স্কুল। আচ্ছা, হাদি ভাই সম্বন্ধে যদি একটু বলতা, তোমাদের তো এলাকার বড় ভাই। উনি আমাদের এলাকার একজন বড় ভাই ছিলেন, কিন্তু উনি মানে একজন বড় ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও আমাদের কাছে ওরকম মনে হয়নি কখনোই, কারণ তিনি খুবই মিশুক ছিলেন এবং সবসময় আমাদের সাথে এই জায়গায় ব্যাডমিন্টন খেলতেন বা একসাথে থাকতেন, ঘোরাফেরা করতাম, কিন্তু তারাতে মানে কোনো সময় মনে হয়নি যে তিনি একজন অনেক বড় ব্যক্তিত্ব বা রাজনীতিবিদ। মানে তিনি সবসময় আমাদের স্নেহ করতেন। আচ্ছা, যখন এই খবর শুনলা কেমন, মানে তোমাদের? না, খুবই খারাপ লেগেছে। মানে পুরো দেশবাসীর মতোই আমরাও আটকে উঠেছি যে এটা মানে খুবই একটা দুঃখকর বিষয় যে তার মাথায় ঢাকার মতো একটি ব্যস্ততম এলাকায় তাকে গুলি করা হয়েছে। এটি খুবই মানে দুঃখজনক বিষয়। আচ্ছা, তো এখন কি চাওয়ার আছে সরকারের নিকট? দেখেন, হাদির উপর তো হামলা কোনো ব্যক্তি বা একক কোনো ব্যক্তির উপর না, এটা জুলাই অভ্যুত্থান বা পুরো জাতির সার্বভৌমত্ব অথবা বাক স্বাধীনতার উপর হামলা। যদি আমরা তার খুনিকে গ্রেফতার করতে না পারি, তাহলে এটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং স্বাধীনতার উপর অপমানজনক হবে। তোমার কি নাম? আমার নাম রাফি। অনেক চমৎকার। তোমাদেরই বড় ভাই হাদি ভাই তো আর আসবে না ফিরে, কি বলবা তুমি? দেখেন, হাদি ভাই তিনি যদিও মারা গেছেন, কিন্তু তিনি আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন। হয়তো বা তিনি মারা গেছেন, কিন্তু তিনি চিরদিন আমাদের কাছে অমর হয়ে রইবেন এবং আমরা তাকে অনুসরণ করি এবং আমরা এক একজন হাদি। আমরা একজন ছোট হাদিকে ফেলাম। আচ্ছা, আরেকটা কথা বলো, যে তার বিপ্লবী চেতনা, যদি তোমার অনেক ছোট বয়স, এখনো পুরোপুরি বুঝো না, তারপরও এটা কি ধারণ করার মতো একটা দেশপ্রেম থাকা লাগে, এটা তো বুঝো। জি। কি চাওয়ার আছে সরকারের কাছে? যদিও এখানে কবর দিবে এখন, তবুও এলাকাতে ওনার নামে একটা রাস্তা করে দেওয়া, বা যেটা সারা জীবন এলাকাবাসী মনে রাখবে, এরকম কোনো কিছু চাওয়ার আছে? দেখেন, দাফনের বিষয়টা তার পারিবারিক এবং রাষ্ট্রীয় বিষয়, কিন্তু আমরা চাই এখানে একবার হলেও তাকে আনা হোক এবং এখানে কোন একটা গুরুত্বপূর্ণ জায়গা বা তার নামকরণ করা হোক। যদিও তিনি আমাদের হৃদয় সবসময় বেঁচে থাকবে, তারপরও আমরা চাই এখানে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা তার নামে নামকরণ করা হোক। ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ পড়ো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সম্পদ নয়, তিনি সারা বিশ্বের সম্পদ। নিচে তিনি একটি বিশ্বের সম্পদ বলে আমি মনে করি, বাংলাদেশের সম্পদ হিসেবে মনে করি। সুতরাং আমার যে কথা, যে রাষ্ট্র বা সরকার তার উপরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, সাথে পরিবার এবং রাষ্ট্র মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আর এখানে দুটো বিষয় একেবারে মিলে গেছে আমার মনে হয়। একটি হলো মসজিদের পাশে তার কবরস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আরেকটি বিষয় হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। দুটো বিষয় কাজ করে। আমি এখানে বিষয়টা হলো তিনি যে বিপ্লবী এবং বিদ্রোহী চেতনা ধারণ করেন, এবং কাজী নজরুল ইসলামের যে চেতনাকে তিনি ধারণ করেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কাকতালীয়ভাবেই বলা যায় তার পাশেই তার কবরস্থান নির্ধারণ করেছেন। এটা অনেক বড় একটি ব্যাপার আমি বলে মনে করি। সুতরাং নলসিটিবাসীর পক্ষ থেকে আমাদের তেমন কোনো অভিযোগ নাই, শুধু তার জন্য অবিরাম দোয়া। আর দেশবাসীর কাছে প্রত্যাশা বা রাষ্ট্রের কাছে প্রত্যাশা দুটো। একটি প্রত্যাশা হলো সরকার যারা তাকে খুন করেছে, হত্যা করেছে, এর সাথে যারা জড়িত, শুধু শুটার ফয়সাল না,
তাকে যে শুধু শুটার ফয়সাল মারছে আমি এটাকে মনে করি না। শুটার ফয়সালের পিছনে যত রাঘব বোয়াল আছে সকলকে তদন্ত সাপেক্ষে নিয়ে এসে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। যদি না আসা হয় তাহলে পরবর্তীতে আর নতুন করে কেউ সম্মুখ যোদ্ধা হবে না, নতুন করে কেউ হাদি হতে পারবে না। তো নতুন সামনের বিপ্লবী চেতনাকে আজাদি সংগ্রাম ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সামনে যারা নেতৃত্ব দেবে, ভূমিকা দেবে, এই সেনাপতি তৈরি করার বর্তমানে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে এই হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচার হলেই কথা বলছেন উনি। আমরা আমাদের বড় প্রাপ্তি পেয়ে যাব। দুটো কাজ পাবো, এক হলো তার হত্যার বিচার পাবো, যেটা তার ওসিয়াত ছিল, তার মৃত্যুর পূর্বে তার প্রত্যাশা ছিল তাকে হত্যা করলে তার বিচার যেন হয়। আরেকটি হলো নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন সেনাপতি তৈরি হবে আমাদের। অনেক চমৎকার কথা বলেছেন হাদি ভাইয়ের প্রতিবেশী বড় ভাই। এটা উনি বলছিলেন যে উনি ছিলেন কাজী নজরুল ইসলামের, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একজন অন্ধভক্ত, এবং সেই সৌভাগ্যক্রমে উনি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে শায়িত হবেন। আপনি তো তার নিয়ার, তার নেইবার, তার প্রতিবেশী, একেবারেই ঘরের সাথে। একটু সংক্ষেপে বলবেন, একেবারে সংক্ষেপে, যে হাদি ভাইয়ের জীবন বৃত্তান্তটা একেবারে সংক্ষেপে বলবেন। সে ছোটবেলা থেকে কেমন ছিল, কতবার আসছে, কেমন আচরণ ছিল? ওর ছোটবেলা থেকেই ওর এইটা ভালো ছিল, যা আমাদের ভিতরে যা না ছিল তা চেয়ে বেশি ওর ভিতরে ছিল। প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সে আপোষ করার জন্য খুবই আগ্রহী ছিল, এবং যাতে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি এই জন্য ওর সবসময় এটা মনোভাব ছিল, এবং ওটা এটা চালাইতো বা চেষ্টা করতো। এবং এই ছেলেপান নিয়েও সবাই নিয়ে একটা করতো, ক্রিকেট খেলতে যাইতো বা করতো, এইভাবে তার ছিল। আবার এখানে বৈশা সে করতো, বৈশা সবাই ছেলেপান নিয়ে কথা বলতো, করতো, কিভাবে ভালো কিছু করা যায় এই চিন্তা ভাবনা সবসময় ওর ভিতরে থাকতো। এবং এইটাই ও চাইতো যাতে এই সমাজটা, এই পরিবেশগুলো সুন্দরভাবে করা যায় কিভাবে, এই নিয়েই ও ব্যস্ত থাকতো। ম্যাক্সিমাম টাইমই ওর কাজই ছিল ইয়া। আপনি একটু নাম স্পেলিং করে বলেন, শুধু ও না। ও মানে হাদি মানে ওসমান। ওসমান খুবই ভালো মানুষ, এবং ভালো তার চালচলন, কথাবার্তা, ওসমানের সব দিকই ভালো, এবং কাজবাজ যাই কিছু করছে সে ওইভাবেই করছে। কোনো উপস্থাপনা করতে গেলেও সে ওসমান ওইভাবেই এই উপস্থাপনা করতে খুব সুন্দরভাবে, চমৎকার উপস্থাপনা করতে, যে কোনো জায়গায় বা যে কোনো সে খুবই ছিল। এবং এর মধ্যে একটা আমি দেখি না, এত ভালোভাবে উপস্থাপনা, এত ভালোভাবে কথা বলা খুব কম মানুষই ছিল, এবং খুব সাহসী ছিল। প্রত্যেকটা কাজই সাহসী, এবং সাহসী তার পরিচয় সে দেশে। এখন বাদ বাকি তো আল্লাহর ইচ্ছা। তার হত্যাকারীদের বিচার এটা তো 100% চাই, 100% চাই তার বিচার হোক। বিচার এই জমিনই আমাদেরকে দেখাও। কেন এই বাচ্চাটা কি করছে, ছোট একটা শিশু বাচ্চা, তার বাবার পরিচয় বলতে পারবে না, তার মার সাথে জিজ্ঞাসা করলে মা কিছু উত্তর দিতে পারবে না, তার বাবা ওসমান কোথায় এটার উত্তর তার জানা নাই। তাহলে এটা এর চেয়ে আর কি হইতে পারে? তাহলে এই হত্যাকারীর বিচার দ্রুত হওয়া উচিত। হ্যাঁ, দ্রুত আমরা চাই যে দ্রুত তার বিচার হোক। তাহলে এভাবে যদি করে তাহলে সমাজটা এইভাবেই হয়ে যাবে। এইভাবেই মানুষ আর সামনের দিকে অগ্রসর হইতে পারবে না, মানুষ অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। অসংখ্য ধন্যবাদ। উনি পারবেন, থ্যাংক ইউ। আমি টিভি চ্যানেলগুলো সাক্ষাৎকার নিচ্ছে। হাদি খুবই একজন ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের এলাকায় একজন বড় হয়েছিলেন। কখনো যদি তিনি আসতেন মনে হতো না যে তিনি সবসময় আমাদের সাথে এই যে দেখুন, এটা এখনো ওনার বাড়িতে, এটা হচ্ছে সম্ভবত নিউজ 24 সাক্ষাৎকার নিচ্ছে, মেন স্ট্রিমিং চ্যানেল। আর হাদি যে আপনি বললেন যে বিচারের বিষয়টা, হাদির উপর তো কোনো হামলা, এটা তো কোনো একজন ব্যক্তির উপর না, তিনি একজন জুলাই অবস্থান একজন সক্রিয় ব্যক্তি। সাক্ষাৎকার নিচ্ছে, এটা আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম। এবং জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের জাতির বাক স্বাধীনতার উপর হামলার সামিল। যদি আমরা তার
খুনিকে দ্রুত ভাবে গ্রেফতার না করতে পারে, তাহলে এটা আমাদের দেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের জন্য এটা লজ্জাজনক। তাকে দ্রুত মানে যিনি খুন করেছেন তাকে দ্রুত এবং এর পিছনে কারা রয়েছে তাকেও দ্রুত খুঁজে বের করা।